শুরু না? Assalamu alaikum. Dear students, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. Okay, today I am going to teach you an important grammar item, that is completing sentence. Okay, dear student, let's start. তো কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের উপর কিছু কথা বলতে চাই। হাউ টু কমপ্লিট এ সেন্টেন্স অ্যান্ড হাউ টু ডেভেলপ এ আইডিয়া, উই হ্যাভ টু নো দ্য থিংস। প্রিয় শিক্ষার্থী, কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য আমাদের যে জিনিসটা দরকার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে একটা সূত্র যদি আমি বলি তাহলে আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হবে তোমাদের কাছে। আচ্ছা, কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য আমাদের প্রথম বাক্যটি মানে অর্থ সহ জানতে হবে, দ্যাট ইজ মিনিং, আমাদের অর্থ জানতে হবে। আচ্ছা, কোনো সেন্টেন্সে যদি আমরা অর্থ জানি, তারপরে আমরা বাকি যে ইনকমপ্লিট অংশটা আছে সেটাকে আমরা কমপ্লিট করতে আমাদের জন্য সহজ হবে। তাহলে যে জিনিসটা লাগবে মিনিং লাগবে, তারপর লাগবে আইডিয়া। আমি অর্থ জানলাম, তারপর যদি আমার আইডিয়া ডেভেলপ হয় তাহলে আমার কমপ্লিটিং করতে সুবিধা হবে। অর্থ জানলাম, আইডিয়া ডেভেলপ করলাম, বাট এখন আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে গ্রামারও লাগবে। ওকে, তাহলে দেখো তোমরা, আমাদের কি লাগবে? অর্থ জানতে হবে, তারপর আমাদের আইডিয়া জেনারেট করতে হবে, আমাদের ধারণা বা আমার যে মানে ইনকমপ্লিট অংশ আছে সেটার আইডিয়া ডেভেলপ করতে হবে, তারপর লাগবে গ্রামার, আমাদের গ্রামার জানতে হবে। যদি আমরা তিনটা জিনিস আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে ফলো করি তাহলে আমার মনে হয় তোমরা কমপ্লিটিং সেন্টেন্স খুব সহজে এটা সমাধান করতে পারবে। ঠিক আছে, তাহলে আবার বলতেছি, প্রথম লাগবে মিনিং, তারপর লাগবে আইডিয়া, দেন লাগবে গ্রামার। ওকে, মাইন্ড ইট। তো এটা আমরা একটা নোট রাখলাম এখানে। লেটস স্টার্ট, চলো আমরা মূল আলোচনায় যাই এবং শুরু করি। আচ্ছা, আমরা একটা রুলস পড়বার প্রথম যে রুলটা আছে সেটা হচ্ছে, মনে করো নো সোনার হ্যাড। হার্ডলি হ্যাড। নো সোনার হ্যাডের পরে এখানে দেন হয়, আর স্কার্সলি হ্যাডের পরে হয় না, এবং হার্ডলি হ্যাড তারপরেও হয় না। তারপরে ক্লোজে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2, মানে পাস্ট ফর্ম। ওকে, আবার বলছি, নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড ডট ডট দেন, এখানে no sooner had dot dot then, scarcely had dot dot when, hardly had dot dot when. আচ্ছা, এটার অর্থ হচ্ছে তে না তেই, তে না তেই। আমরা অনেক সময় বলি যাইতে না যাইতেই, খাইতে না খাইতেই, পড়তে না পড়তেই। এই যে তে না তেই, এই জাতীয় যতগুলো বাক্য আছে এই স্ট্রাকচার দ্বারা মানে আমাদের করতে হবে। আমি এই বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করতে চাই। ওকে, মনে করো no sooner had I reached the station, বাক্যটা এমন আছে, তারপরে ইনকমপ্লিট দেওয়া আছে, বাক্যটা আর দেওয়া নেই। দেখো কি আছে, নো সোনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, অর্থাৎ আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই, আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই। তাহলে দেখো এই যে নো সোনার হেডের পরে এখানে যে গ্যাপটা আছে হেডের পরে দেওয়া আছে আই রিচড, হ্যাঁ, তারপরে দ্য স্টেশন, এখানে হবে দেন, তারপরে কি হবে, এখানে আমার দেন বসাতে হবে। আচ্ছা, দেন বসানোর পরে বলছে সাবজেক্ট আর V2, সাবজেক্ট আর কি V2।
তাহলে কি বললাম, নো সোনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, নো সোনার হ্যাডের পরে হবে দেন, তাহলে দেন বসালাম। আচ্ছা, আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই, তখন আমাদের এই বাক্যটাকে একজন এক একভাবে বলতে পারে। সে ফর এক্সাম্পল একজন বললো যে আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেন ছেড়ে দিল। মনে করো বাক্যটা সে বললো যে ট্রেনটি ছেড়ে দিল, ট্রেনটি ছেড়ে দিল। মনে করে সে এইভাবে বাক্যটা করেছে। তাহলে যদি এই বাক্যটাকে, এই বাংলাটাকে যদি আমরা ইংরেজি ডেভেলপ করি, তাহলে দেখো আমাদের লাগবে মিনিংস। তারপরে বাক্যটা মিনিংস জানলাম আমরা। তারপর লাগবে আইডিয়া। আইডিয়া হচ্ছে যেমন এই আইডিয়াটা নিলাম যে ট্রেনটি ছেড়ে দিল, এটা আইডিয়া। ওকে, এবারে আইডিয়াটা নিলে হবে না, গ্রামার লাগবে। গ্রামার লাগবে। হ্যাঁ, তাহলে এখানে বলছি সাবজেক্ট, কি বলছি বলো তো? সাবজেক্ট হচ্ছে ট্রেন। সাবজেক্ট কে? ট্রেন। ট্রেনটি, যেহেতু ট্রেনটি নির্দিষ্ট করে বলা, তাই বলতে হবে দ্য ট্রেন, দ্য ট্রেন। আচ্ছা, তাহলে আমরা সাবজেক্ট লিখলাম দ্য ট্রেনটি, দ্য ট্রেন। এবার সাবজেক্টের পরে হবে ভার্ব। সাবজেক্টের পরে কি হবে? ভার্ব। তাহলে ভার্ব হচ্ছে ছেড়ে দেওয়া। ভার্ব কি বলতো? এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে ছেড়ে দেওয়া, তাহলে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। এটা হচ্ছে B2 হচ্ছে লেফট, LEFT, এটা B2 হবে। হ্যাঁ, তাহলে কি আসলো? নো সোনার হ্যাড আই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। অর্থাৎ আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিল। এই একই বাক্যটাকে আমরা, সেম বাক্যটাকে আমরা স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড এইভাবে করতে পারি। তখন কি হবে? শুধু নো সোনার হ্যাডের জায়গায় তখন কি হবে? ইন প্লেস অফ নো সোনার হ্যাড উই মে ইউজ হেয়ার স্কার্স দেয়ার। মনে করো বাক্যটা এমন আছে, SCARCEL, স্কার্স। হ্যাঁ, হ্যাড। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তোমরা বলো তো এই বাক্যটা কি ইজ ইট রাইট নাও? এখন কি এটা ঠিক আছে না ভুল আছে? অবশ্যই বাক্যটা একটু ভুল আছে। যেমন আমরা বলেছিলাম স্কার্সলি হ্যাডের পর এখানে হোয়েন হবে, তাহলে এখানে এই দেনের জায়গা, এখানে দেনের জায়গা কি হবে? হোয়েন। ওকে, যদি বাক্যটা আমরা এই স্কার্সলি হ্যাড ব্যবহার করতে চাই, তাহলে এখানে হোয়েন ব্যবহার করতে হবে। যেমন তখন কি হবে? স্কার্সলি হ্যাড আই রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট। অর্থাৎ একই, আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিল। তাহলে এখানে আবার যদি আমরা স্কার্সলি হ্যাডের জায়গায় হার্ডলি হ্যাড ব্যবহার করি, তাহলে বাক্যটা একই হবে। মনে করি বাক্যটা এখানে স্কার্সলি হ্যাড নাই, এখানে আছে এই যে নো সোনার ব্যবহার করে স্কার্স, এবার হার্ডলি। হ্যাঁ, যদি আমরা বলি হার্ডলি, আচ্ছা দেখো এই হার্ডলি হ্যাড একই কথা। হার্ডলি হ্যাড আই রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট। আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিল। অর্থাৎ আমরা এই তিনটা স্ট্রাকচার ব্যবহার করে আমরা একই ধরনের বাক্যকে আমরা এই তিনটা বাক্য এই স্ট্রাকচারের মধ্যে আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে বিষয়টা ক্লিয়ার তোমাদের কাছে? তাহলে পরীক্ষায় যদি নো সোনার হ্যাডের বাক্য থাকে, স্কার্সলি হ্যাডের বাক্য থাকে বা হার্ডলি হ্যাডের বাক্য থাকে, তাহলে আমরা এইভাবে করব। অর্থাৎ আমাদের পরে সাবজেক্টের পরে ভিডিও হবে, পরে যে কথাটা লাগবে সাবজেক্টের পরে ভিডিও বারবার পাস্ট ফর্ম হবে। আর নো সোনার হ্যাডের জন্য দেন দিব, আর এই স্কার্সলি হার্ডের জন্য এখানে হোয়েন দিব। ওকে, চলো আমরা তাহলে দ্বিতীয় স্ট্রাকচারটা করি। রুল 1 হ্যাঁ হ্যাজ অলরেডি বিন ডান। নাও উই ওয়ান্ট টু discuss about another rule, that is rule number 2. আচ্ছা, মনে করো লেস্ট আছে, লেস্ট। আচ্ছা, লেস্টের আগে বাক্য থাকবে। লেস্ট অর্থ কি? পিছনে বয় হয়, পিছনে বয় হয়। আচ্ছা, লেস্টের পরে কি হবে? সাবজেক্ট লাগবে। লেস্টের পরে কি লাগবে? সাবজেক্ট। মাইন্ড ইট, আফটার লেস্ট ইউ হ্যাভ টু ইউজ সাবজেক্ট। লেফটের পরে তোমাকে সাবজেক্ট ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপরে লাগবে শুড। এটা গ্রামারের ব্যবহার, শুড অথবা মাইট, তুমি যেটাই ব্যবহার করো সমস্যা নাই। আবার বলতেছি, লেস্টের পরে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে হবে শুড অথবা মাইট। শুড আর মাইটের পরে যেহেতু এটা মডেল ভার্ব, তারপর হবে ভার্বের ওয়ান। এই ভার্বের ওয়ান এটা সঙ্গতিপূর্ণ, সঙ্গতিপূর্ণ অর্থাৎ বাক্যের সাথে মিল করে যেই ভার্ব লাগবে সেই ভার্বটাই এখানে ব্যবহার করতে হবে। তাহলে লেস্টের নিয়ম কি? লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের ওয়ান। তোমরা এটা মুখস্থ করে নাও, আমার সাথে আবার পড়ো।
বলো লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের ওয়ান, তারপর হচ্ছে বাকি অংশ। ওকে, এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার পিছনে বয় হয় এটা কি, হোয়াট ইজ দ্যাট? অনেক সময় আমরা অনেক কাজ করতে গেলে একটা কাজ করতে গেলে দেখা যায় এই কাজের পিছনে ভয় কাজ করে। সেফ একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করতে চাই। মনে করো যে পরীক্ষার হলে পরীক্ষার হলে একটা স্টুডেন্ট অসৎ উপায় অবলম্বন করছে। মনে করো সে নকল করছে বা তার কোনো বন্ধু বা তার যে বান্ধবী তার কাছ থেকে সে দেখে লেখার চেষ্টা করছে, হ্যাঁ, একটু সুবিধা নিতে চাচ্ছে। ওই পরীক্ষার চলাকালীন সময় কোনো টিচার পরীক্ষা সে পরীক্ষা যে স্যার আছে পরীক্ষা কেন্দ্রে সে হয়তোবা ওই স্টুডেন্টের পাশে দিয়ে হেঁটে যাচ্ছে। এখন এই স্টুডেন্টের সে যে নকল করছে তার মনে মনে একটা ভয় আছে যে এই মনে হয় আমাকে স্যার দেখলো। তার যে মনে একটা ভয়, স্যার কিন্তু আসলে তাকে দেখে নাই, স্যার তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে বা স্যার হাঁটছে, তখন স্টুডেন্টের মনে একটা ভয় আছে যে এই মনে আমাকে স্যার দেখলো, আমি মনে ধরা খেয়ে গেলাম। এই যে তার এই কাজটা করতে গিয়ে তার মনের মধ্যে যে ভয় হয় এটাকে বলে পিছনে ভয় হয়। আর একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করতে চাই। মনে করো চোর আর পুলিশ দৌড়াচ্ছে, চোর সামনে পুলিশ পিছনে, অনেকক্ষণ যাবত দৌড়াচ্ছে, হঠাৎ করে পথের মাঝখানে একটা জ্যাম পড়ে গেল। এখন চোরের একটা ভয়, এই যে জ্যাম পড়ে গেল এই মনে ধরা খাইলাম পুলিশের কাছে, এই মনে ধরা খেলাম, এই যে তার মনের মধ্যে যে একটা ভয় এটাকে বলা হয় পিছনে ভয়। ক্লিয়ার? তাহলে এই ধরনের বাক্য যদি আমরা লিখি তখনই বলতে হবে পিছনে ভয় হয়, আর তখনই এই লেস্ট স্ট্রাকচার ব্যবহার করে আমাদের কি করতে হবে, এটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, I want to give an example. আমি একটি উদাহরণ দিতে চাই and I want to make it clear. আমি এটা ক্লিয়ার করতে চাই। মনে করো একটি বাক্য, on the way to school I walked fast. এখন দেওয়া আছে লেস্ট, এভাবে দেওয়া আছে। দেখো বাক্যটা কি আছে, on the way to school I walked fast lest। এই বাক্যটা আমি আগে বলছি মিনিং লাগবে, অর্থ লাগবে, তাহলে আমি অর্থটা জানি। on the way to school, স্কুলে যাওয়ার পথে, স্কুলে যাওয়ার পথে। I walked fast, আমি দ্রুত হাঁটলাম। স্কুলে যাওয়ার পথে কি করলাম, আমি দ্রুত হাঁটলাম। তাহলে আমি অর্থ ক্লিয়ার, মিনিং ক্লিয়ার। এবার আমরা আইডিয়া লাগবে, এইটা বাক্যটা আসলে এমন একটা আইডিয়া দিতে হবে, এমন একটা বাক্য আনতে হবে যেই বাক্যটার সাথে এই আগের অংশটার সাথে পরের অংশ একটা সংগতিপূর্ণ একটা অর্থ হয়, দ্যাট ইজ আইডিয়া। এখন আমাদের আইডিয়া লাগবে। তাহলে আমি কি বলতে পারি, স্কুলে যাওয়ার পথে আমি দ্রুত হাঁটলাম। স্কুলে যাওয়ার পথে দ্রুত হাঁটলাম, এটা নিশ্চয়ই কারণ আছে। হতে পারে যে পরীক্ষা শুরু গেছে, আমি যাতে পরীক্ষা মিস না করি, হতে পারে যে ক্লাসটা যাতে আমার মিস না হয়ে যায়, তো এটা একটা। তাহলে পরীক্ষা মিস না করা অথবা ক্লাস মিস না করা, এটাই একটা ভয়। অর্থাৎ আমি দ্রুত হাঁটছি, মানে স্কুলে যাওয়ার পথে আমি দ্রুত হাঁটলাম এই ভয়ে যে আমার যেন ক্লাসটা মিস না হয়ে যায়। এই ক্লাসটা মিস হয়ে যাবে এটা যে আমার মনের মধ্যে ভয় কাজ করছে, এটাই হচ্ছে পিছনের ভয় হয়। তাহলে আমি যদি বলি বাক্যটা এরকম যে স্কুলে যাওয়ার পথে আমি দ্রুত হাঁটলাম এই ভয়ে যাতে আমার কি ক্লাস মিস না হয়ে যায়, যাতে আমি ক্লাস মিস না করি। তাহলে আমি যেহেতু, তাহলে যদি আমি ধরে বলি তাহলে সাবজেক্ট হবে, মনে করো বলি আমি বললাম আই, তাহলে সাবজেক্ট ব্যবহার করলাম আমি আই। তারপরে লাগবে শুড অথবা মাইট। কি লাগবে, শুড অথবা মাইট। ইউ ক্যান ইউজ আইদার শুড অর মাইট। তুমি শুড মাইট যেটাই যে কোনোটা ইউজ করতে পারো, ইট ডিপেন্ডস আপ টু ইউ, এটা তোমার উপর ডিপেন্ড করে। মনে করো আমি শুড ব্যবহার করলাম, এই শুড, হ্যাঁ। তাহলে অন দ্য ওয়ে টু স্কুল, অন দ্য ওয়ে টু স্কুল, স্কুলে যাওয়ার পথে আই ওয়ার্কড ফাস্ট, আমি দ্রুত হাঁটলাম, লেস্ট এই ভয়ে যাতে করে আই শুড আমার না হয়ে যায়, মিস না হয়ে যায়। হ্যাঁ, আই শুড মিস হচ্ছে যে ভার্বের ওয়ান, যে ভার্বের ওয়ান মিস, কি মিস না হয়ে যায়, ক্লাস। আই শুড মিস দ্য ক্লাস। তাহলে কি আসলো অর্থটা, অন দ্য ওয়ে টু স্কুল আই ওয়ার্কড ফার্স্ট লেস্ট আই শুড
মিস দ্য ক্লাস, স্কুলে যাওয়ার পথে আমি দ্রুত হাঁটলাম এই ভয়ে যাতে আমার ক্লাসটা মিস না হয়ে যায়। আই থিঙ্ক দ্য স্ট্রাকচার ইজ ভেরি মাচ ক্লিয়ার টু ইউ। আমার মনে হয় তোমাদের স্ট্রাকচারটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের 2 নম্বর নিয়ম পড়লাম আমরা। উই ওয়ান্ট টু ডিসকাস অ্যানাদার এক্সাম্পল or by giving another rule. Okay? আচ্ছা, মনে করো এই স্ট্রাকচার আছে সো ডট ডট দ্যাট, এর অর্থ কি? এতই ড্যাশ জে, এতই ড্যাশ জে। এখানে এই সো এবং দ্যাটের মাঝখানে যে ডট ডট আছে, আসলে এখানে কি হবে? সো এবং দ্যাটের মাঝখানে এখানে হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই ধরনের ওয়ার্ড থাকবে এখানে। সো এবং দ্যাটের মাঝখানে মানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে। মনে করে দেওয়া হচ্ছে সো উইক দ্যাট, এতই দুর্বল যে। যদি বলি সো ফ্যাট, সো ফ্যাট দ্যাট, এতই মোটা যে। সো থিন দ্যাট, এতই চিকন যে। সো ডিফিকাল্ট দ্যাট, এতই কঠিন যে। অর্থাৎ এই ধরনের কিছু ওয়ার্ড এখানে থাকবে। সো এবং দ্যাটের মাঝখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকবে, ইতিমধ্যে আমি বলেছি। তারপরে ঠিকভাবে করতে হবে। দ্যাটের পরে যেটা হবে সাবজেক্ট ব্যবহার করতে, ইউ হ্যাভ টু ইউজ সাবজেক্ট, দেন ইউ হ্যাভ টু ইউজ ক্যান নট অথবা কুড নট। তারপরে ব্যবহার করতে হবে ভার্বের ওয়ান প্লাস বাকি অংশ। ওকে, এখন কথা হচ্ছে যে স্যার সো ডট ডট দ্যাট এর পরে সাবজেক্ট ব্যবহার করবো, ক্যান নট ব্যবহার করবো, কুড নট ব্যবহার করবো। আসলে কখন ক্যান নট ব্যবহার করবো আর কখন কুড নট ব্যবহার করবো? দ্য ফ্যাক্ট ইজ ভেরি ক্লিয়ার, বিষয়টা খুবই সিম্পল। সেটা হচ্ছে যে যদি আমরা ভার্বের ওয়ান থাকে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা ক্যান নট ব্যবহার করবো। আর যদি পাস্ট ফর্ম থাকে বি টু থাকলে আমরা কুড নট ব্যবহার করব। আর ভার্বের ওয়ান থাকলে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা ক্যান নট ব্যবহার করব। আচ্ছা, এই ক্যান নটের জায়গায় মে নট ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ মে নট যদি ব্যবহার করি, এখানে আমরা ভার্বের ওয়ান থাকলে মে নট ব্যবহার করব। আর এখানে ভার্বের টু থাকলে কুড নটের জায়গায় মাইট নট ব্যবহার করতে পারে, সমস্যা নেই। ইউ ক্যান ইউজ ক্যান নট অর মে নট, ইউ ক্যান ইউজ মাইট নট অর কুড নট, হোয়াট এভার ইউ ইউজ। আচ্ছা, আই ওয়ান্ট টু গিভ অ্যান এক্সাম্পল। মনে করো বাক্যটা এমন, the sailors thought so dry that। মনে করো বাক্যটা এমন, the sailors thoughts were so dry that, অর্থাৎ এই নাবিকদের কণ্ঠস্বর মানে ওয়ার সো ড্রাই, এতই শুকনো হয়ে গিয়েছিল দ্যাট যে। তোমরা দ্য অ্যানশিয়েন্ট মেরিনারের গল্প শুনেছো, যে বৃদ্ধ নাবিকের গল্প, যেখানে অ্যালবার্টাস হত্যা করার কারণে, বৃদ্ধ নাবিক অ্যালবার্টাস হত্যা করার কারণে এই জাহাজের সমস্ত নাবিকরা আস্তে আস্তে মারা যায়। হ্যাঁ, এবং তাদের কণ্ঠস্বর মানে মারা যাওয়ার আগে তারা পানির পিপাসার কারণে তাদের কণ্ঠ এত শুকিয়ে গিয়েছিল যে তারা কথাই বলতে পারছিল না। সেই গল্পটা থেকে ব্যাক করে নেওয়া। দ্য সেলার্স থটস ওয়ার সো ড্রাই দ্যাট, নাবিকদের কণ্ঠস্বর এতটাই শুকনো হয়ে গিয়েছিল যে মানে তারা আর কথাই বলতে পারছিল না। তাহলে এই বাক্যটা অর্থ জানলাম। এখন যদি আমরা মিনিংস বলি বা আইডিয়া বলি, তাহলে আমরা বলতে পারি যে তারা কথাই বলতে পারছিল না। যদি বলি তারা কথাই বলতে পারছিল না, তাহলে সাবজেক্ট কি বলতো? সাবজেক্ট হচ্ছে দেখো সো ডট ডট দ্যাট।
এই যেটা হচ্ছে সো, এই যে সো, আর এটা হচ্ছে দ্যাট, দ্যাট, দ্যাট এটা। আচ্ছা, সো এবং দ্যাটের মাঝখানে যে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে আমরা কি বলবো এখন? সাবজেক্ট ব্যবহার করবো। এখানে দ্য সেলর্স অনেকগুলো নাবিক, তাহলে প্লুরাল নাম্বার, তাহলে আমরা ব্যবহার করতে পারি দে। দ্য সেলর্স থটস ওয়্যার সো ড্রাই দ্যাট দে। তারপরে ব্যবহার ক্যান নট অথবা কুড নট। যেহেতু দেখো ওয়্যার পাস্ট ফর্ম, ওয়্যার কোন ফর্ম? পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম থাকার কারণে আমরা ব্যবহার করবো কুড নট। তাহলে আমরা লিখবো দে কুড নট, দে কুড নট। তাদের কণ্ঠস্বর এতই শুকিয়ে গিয়েছিল যে তারা কি কথাই বলতে পারছে না। দে কুড নট স্পিক, দে কুড নট স্পিক। তাহলে কুড নটের পরে ভার্বের ওয়ান, কুড নটের পরে ভার্বের ওয়ান। ক্লিয়ার? তাহলে সো ডট ডট দ্যাট এর নিয়মটা সাবজেক্ট ক্যান নট, কুড নট, ভার্বের ওয়ান দিয়ে আমরা শেষ করব। ওকে, dear students, I want to teach another rule, that is rule number 4. আচ্ছা, রুল নাম্বার 4, মনে করো রুল নাম্বার 4 এ আছে সো দ্যাট, আগে ছিল সো ডট ডট দ্যাট, এখন আছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এর অর্থ হচ্ছে যাহাতে। এরপরে কি হবে? সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এই টাইপের যদি এক্সাম্পল থাকে তাহলে এটা যেভাবে সমাধান করতে হয়, যে স্ট্রাকচার ব্যবহার করতে হয় সেটা হচ্ছে তারপরে লাগবে সাবজেক্ট, তারপর লাগবে ক্যান। আগে ছিল ক্যান নট অথবা কুড নট, এখানে আমরা ব্যবহার করতে পারি ক্যান অথবা কুড। ক্যানের জায়গায় আমরা মে ব্যবহার করতে পারি, উই ক্যান ইউজ অলসো মে, উই ক্যান অলসো ইউজ মাইট। অর্থাৎ সাবজেক্ট পরে ক্যান অথবা মে ব্যবহার করতে পারি, আর এখানে কুড অথবা মাইট ব্যবহার করতে পারি। আচ্ছা, এটা কখন ব্যবহার করব? এটা ভার্বের ওয়ান হলে, ভার্বের ওয়ান হলে আমরা ক্যান অথবা মে ব্যবহার করব, আর যদি ভার্বের টু হয় কুড অথবা মাইট ব্যবহার করব। আচ্ছা, যেহেতু ক্যান, মে, কুড, মাইট এগুলি মডেল ভার্ব। কি ভার্ব? মডেল ভার্ব। ইউ নো দ্যাট আফটার মডেল ভার্বস ইউ হ্যাভ টু ইউজ মেইন ভার্ব। তোমরা জানো মডেল ভার্বের পরে মেইন ভার্বের বি ওয়ান ফর্ম হয়। তাহলে আমরা এটার পরে লিখবো ভার্বের ওয়ান, তারপর হচ্ছে বাকি অংশ। ওকে ডিয়ার স্টুডেন্টস, গো থ্রু উইথ মি, আমার সাথে একটু পড়ো। সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট, সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট এই টাইপের মানে স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো সাবজেক্ট, তারপরে ব্যবহার করবো ক্যান অথবা মে, তারপরে লাগবে কুড অথবা মাইট, তারপর হচ্ছে ভার্বের ওয়ান, তারপর হচ্ছে বাকি অংশ। ক্লিয়ার? ওকে, মনে করো একটা এক্সাম্পল দিতে চাই। The student is the students go to school so that, বাক্যটা এমন দেওয়া আছে, দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীরা গো যায়, টু স্কুল স্কুলে যায়, সো দ্যাট যাহাতে, ছাত্রছাত্রী স্কুলে যায়। তাহলে আমরা মিনিং জানলাম, দ্য স্টুডেন্টস গো টু স্কুল সো দ্যাট, ছাত্রছাত্রী স্কুলে যায় যাহাতে। তারপরে আইডিয়া লাগবে, এখন তোমার এই বাক্যের অর্থের সাথে মিল করে একটা বাক্য বলতে হবে, বাংলা বাক্য। আচ্ছা, ছাত্রছাত্রী স্কুলে যায় যাহাতে, কি এক একজন এটা এক একভাবে বলতে পারে। সে ফর এক্সাম্পল একজন বললো যে ছাত্রছাত্রীরা
স্কুলে যায় যাহাতে তারা জ্ঞান অর্জন করতে পারে। যদি আমরা এই কথাই বলি যাহাতে তাহারা জ্ঞান অর্জন করতে পারে, যদি এই কথাটা আমরা বলি তাহারা, মনে করে বাক্যটা এরকম, তাহারা জ্ঞান অর্জন করতে পারে। মনে করে এই বাক্যটা একজন ইংরেজি করে, সে ফর এক্সাম্পল একটা স্টুডেন্ট বললো স্যার এই বাক্যটা আমি এই বাংলাটা ইংরেজি করবো। ওকে, আমি বাংলাটা লিখলাম, এটা ইংরেজি করি। মনে করো তাহারা, তাহলে সাবজেক্টকে তাহারা, তাহলে সাবজেক্ট তাহারা মানে হচ্ছে দে, যদি অনেকগুলি স্টুডেন্টস তাহলে দে হবে। এবার দেখো এই যে দের পরে ক্যান, মে আর কুড, মাইট আমরা কি ব্যবহার করব? তাহলে আমরা দেখি, আগে বলেছিলাম যে দ্য স্টুডেন্টস গো, গো কোন ফর্ম? গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম। গো কি ফর্ম? এই ভার্বের ওয়ান, ভার্বের ওয়ান হচ্ছে গো, গো হচ্ছে ভার্বের ওয়ান ফর্ম। যদি ভার্বের ওয়ান ফর্ম থাকে তাহলে হবে ক্যান অথবা মে, তাহলে আমরা এখানে ক্যান অথবা মে ব্যবহার করতে পারি। তাহলে দে ক্যান, যদি আমরা ব্যবহার করি ক্যান, দ্য স্টুডেন্টস গো টু স্কুল সো দ্যাট দে ক্যান, তারা পারে, এই যে পারে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে পারে আমরা লিখলাম, তারপর হচ্ছে জ্ঞান অর্জন করে, সাবজেক্টের পরে এটা ভার্ব, ভার্ব, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, অর্জন করা, অর্জন করা হচ্ছে কি অ্যাকোয়ার, দে ক্যান অ্যাকোয়ার, অর্জন করতে পারে। তাহলে কি অর্জন করতে পারে? জ্ঞান, নলেজ। ওকে, তাহলে দেখো দ্য স্টুডেন্টস গো টু স্কুল সো দ্যাট দে ক্যান অ্যাকোয়ার নলেজ, ছাত্রছাত্রীরা স্কুলে যায় যাহাতে তারা জ্ঞান অর্জন করতে পারে। একজন এটা বললো, তাহলে এইভাবে ব্যাক করে আমরা কমপ্লিট করতে করলাম। ওকে, তাহলে উই হ্যাভ অলরেডি ফিনিশড রুল নাম্বার 4। 10 মিনিট আর 8 মিনিট আছে। ওকে, ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, now we'll discuss about another rule, that is rule number 5. মনে করো এটা হচ্ছে 2 ডট ডট 2, যদি বাক্যটার মধ্যে 2 ডট ডট 2 থাকে তাহলে পরে আমরা ভার্বের 1 দিয়ে শেষ করব বাকি অংশ। ক্লিয়ার? I want to give an example, that is for example, the old man is too weak, এমন দেওয়া আছে। The old man is too weak, এটার অর্থ কি? তুই ড্যাশ যে, এই অর্থে আমরা এটা করতে পারি। The old man is too weak, তারপর হচ্ছে ব্যবহার করবো টু। মনে করো আমরা লিখলাম যে বৃদ্ধ লোকটি এতই দুর্বল যে সে কথা বলতে পারে না, কথা বলা, তাহলে কথা বলে নিজে কি, যে ভার্বের ওয়ান কথা বলা, কথা বলে স্পিক, হ্যাঁ, অথবা টক, দ্য ওয়ার্ড ইউ ইউজ, যে ওয়ার্ডটা তুমি ইউজ করো। তাহলে আমরা যদি বলি দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু টক, কথা বলতে পারে না। আমরা বলতে পারি বৃদ্ধ লোকটি এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, তাহলে কি লিখবো? দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু, আমরা এখানে লিখতে পারি টক, লিখতে পারি হাঁটতে পারে না, ওয়াক। হ্যাঁ, যদি বলি যে বৃদ্ধ লোকটি এতই দুর্বল যে সে নড়তে পারে না, নড়াচড়া করতে পারে না, তাহলে লিখতে পারি মুভ। হ্যাঁ, বৃদ্ধ লোকটি এতই দুর্বল যে সে, হ্যাঁ, দৌড়াতে পারে না, বৃদ্ধ লোক দৌড়াতে পারবে না, মনে করো লিখলাম তার রান। অর্থাৎ যেই ওয়ার্ডটা তুমি ইউজ করো এইটার সাথে মিল করে এই ধরনের একটা মানে সঙ্গতিপূর্ণ একটি ভার্ব ব্যবহার করে বাক্যটি শেষ করতে পারো।
তাহলে যে টু ডট ডট টু থাকলে ভার্বের ওয়ান হয়, তাহলে ভার্বের ওয়ান দিয়ে শেষ করতে হবে। ওকে, নাও রুল নাম্বার 6। মনে করো স্ট্রাকচারটাতে দেওয়া আছে ইট ইজ হাই টাইম। এটার অর্থ কি? এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম যদি থাকে তাহলে এর স্ট্রাকচারের পরের অংশটাতে যেটা হবে লিখতে হবে সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ পাস্ট ফর্ম প্লাস বাকি অংশ। আচ্ছা, দেখো কি লিখলাম, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ইট ইজ হাই টাইম, এই ধরনের স্ট্রাকচারে পরের ফর্মটা পাস্ট ফর্ম হবে। আচ্ছা, এখন উপযুক্ত সময় এর মানে কি? অর্থাৎ কোনো কাজ করার সময় অতিবাহিত হয়ে গেছে, এখন আর কাল বিলম্ব না করে এখনই কাজটি করা উচিত। যদি এই ধরনের স্ট্রাকচার আসে বা তখনই এই মানে এই ধরনের বাক্য আসে তখন এই স্ট্রাকচারটা করতে হয়। অর্থাৎ কাজটি আগেই করা দরকার ছিল, কিন্তু সামহাও বা কোনো না কোনো কারণে যে কাজটি করতে দেরি হয়ে গেছে, এখন আর সুযোগ নাই কাজ মানে না করার, কাজটি করতেই হবে, সেক্ষেত্রে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করা যেতে পারে। I want to give an example here also. মনে করি বাক্যটা এই ধরনের, ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। একজন বলল যে স্যার আমাদের দেশে যে রাজনীতি নিয়ে যে কথাবার্তা, একদল আরেক দলকে দোষারোপ করে, অন্য দল আরেকজনকে দোষারোপ করে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা বদলানো দরকার। একটা স্টুডেন্ট বললো যে স্যার আমার মনে হয় যে বাক্যটা আমি এভাবে লিখতে চাই, এখন উপযুক্ত সময় আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। যদি বলি আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার, তাহলে মনে কর তাহলে কি হতো, ইট ইজ হাই টাইম। যদি আমরা করবো তাহলে সাবজেক্ট যদি বলি উই, হ্যাঁ আচ্ছা, পরিবর্তন করা তাহলে কি হবে, V2 চেঞ্জড, চেঞ্জেস V2 চেঞ্জড। ইট ইজ হাই টাইম, মনে করে দেওয়া ইট ইজ হাই টাইম, উই চেঞ্জড, আমরা পরিবর্তন করা আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, আমাদের তাহলে কি হবে আওয়ার, রাজনৈতিক পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউড, অথবা আউটলুক, অনেকে অ্যাটিটিউড অথবা আউটলুক যেটাই ব্যবহার করে করতে পারো, নো প্রবলেম। তাহলে যদি এই বাক্যটা কোন স্টুডেন্ট বলে তাহলে এটা আমরা ব্যবহার করতে পারি, ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। তারপর সাবজেক্ট, এই দেখো সাবজেক্ট হচ্ছে এটা উই সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের টু, এই যে ভার্বের টু চেঞ্জড, ভার্বের টু, তারপর হচ্ছে বাকি অংশ, এটা হচ্ছে বাকি অংশ, যে বাকি অংশ। তাহলে হলো ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার পলিটিক্যাল অ্যাটিটিউডস, এখনই আমাদের উপযুক্ত সময় রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। ঠিক আছে, তাহলে রুল নাম্বার 6। স্যার আর টাইম কতক্ষণ আছে? 1 minute. But okay, dear students, today we have discussed about 6 grammar on complete sentence. I hope that you must practice at your home whenever you will stay. যখন তোমরা বাসায় থাকবে অবশ্যই প্র্যাকটিস করবা। আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প না। আমি সবসময় একটি কথা বলি যে যখন গ্রামার, বিশেষ করে অঙ্ক, গ্রামার, এগুলি প্র্যাকটিসের বিষয়। যত বেশি প্র্যাকটিস করবা তোমার গ্রামারটা তত বেশি মনে থাকবে, তোমার আইডিয়া ক্লিয়ার হবে, ভুল কম হবে। হ্যাঁ, তোমরা জানো যে ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামারে 60 নাম্বার, যদি ইংলিশ সেকেন্ড পেপার গ্রামারে কেউ A+ পেতে চায় তাহলে 60 নাম্বার গ্রামারে কমপ্লিটলি ভালো করে এটা তোমার প্র্যাকটিস করে পুরো আইডিয়া ক্লিয়ার রাখতে হবে, যাতে করে এখানে নাম্বার ছুটে না যায়, তাহলে ইংরেজিতে A+ পাওয়া সম্ভব। ওকে, যেহেতু আজকে আমাদের কম্পিটিং এর উপর আলোচনা ছিল, তোমরা আশা করি যে রুলসগুলো আমি আলোচনা করেছি এগুলি হচ্ছে মোস্ট কমন রুলস, পরীক্ষা আসে এই ধরনের
রুল থেকেই পরীক্ষা বেশিরভাগ আসে। তাই আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা বাসায় অবশ্যই তোমাদের যেই নবদূত বই যেটা আমাদের মানে টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করাই, সেটা তোমরা বাসায় অ্যাকর্ডিং টু সিলেবাস অনুযায়ী বাসায় প্র্যাকটিস করবা। আশা করি যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই এখানে এই আইটেমটাতে ভালো নাম্বার পেতে। তো ওকে স্টুডেন্টস, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ হয়তো আবার আল্লাহ বাঁচিয়ে রাখলে নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।